কি অবস্থা বাচ্চারা, কেমন আছো? হ্যালো, ভালো আছি। তুমি কেমন আছো? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেডায় ফাইজামিটা করলা শেষ ক্লাসে এসে? হ্যাঁ? কে করছে এটা? স্যার মাহমুদুল্লাহ। আলহামদুলিল্লাহ। এই মাহমুদুল্লাহ, তোমার সিট খুলনায় না? আসলে আজকের ক্লাসটা নিতে যে আমার খুবই কষ্ট হচ্ছে। নাম্বার ওয়ান হলো, এতদিন ধরে তোমাদের প্রায় গত একটা বছর ফেব্রুয়ারিতে শুরু করে এই পর্যন্ত মানে আসসালামু আলাইকুম স্যার। এর মধ্যে তো অনেক মেমোরিজ আছে। যেমন আমার মনে আছে যে একদিন আমি ঢাকার জ্যামে আটকে গেছিলাম। সেই অবস্থা আমি মনে হয় অনলাইনে আসছিলাম কিছুটা স্যার ক্লাস। আসসালামু আলাইকুম। জি স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসছিলেন। ক্লাস নিতে আসসালামু পারিনি। আলাইকুম স্যার। এবং আমার রোজার দিনগুলো মনে আছে তোমাদের ক্লাস নেওয়ার জন্য। আমি ল্যাব শেষ করে দৌড় দিয়ে আসতাম বাসায়, এসে পর তোমাদের ক্লাস নিতে বসতাম। মানে এক কিছু দিন ছিল রোজার মধ্যে, আমার মনে আছে যে আমি এরকম ঝিমাইতাম ক্লাস নিতে নিতে। তোমার এত টাইট তখন আমার রুটিন ছিল যে দিনে 2-3 ঘন্টা ঘুম হইতো। ঠিক আছে। সো অনেক মেমোরিজ তোমাদের এই ক্লাসগুলোর সাথে রিলেটেড আমার কাছে অনেক মেমোরিজ আছে। একদিন খুলনা ভার্সিটিতে বসে আছি, ওই অবস্থায় ক্লাস নিছি। সো প্রতিটা জিনিস আমার এখনো মনে আছে। আর তোমাদের ব্যাচটা আসলে অনেক ভালো। এতদিন তো বকাঝকা করছি পড়ো টরো, বাট সত্যি বলতে তোমাদের ব্যাচটা আসলে অনেক ভালো একটা ব্যাচ। ঠিক আছে। সো ওয়ান লাস্ট টাইম আজকে ক্লাস নিই। আজকের বিষয়গুলোই থাকবে। শেষবারের মতো এক্সামটা আমি একবার বুঝাবো। নতুন কিছুই আজকে শিখাবো না, নতুন কিছুই পড়াবো না। যা পড়াইছি যা বলছি সেখান থেকেই জাস্ট জিস্ট এবং টু দ্য পয়েন্ট আসল কথা বলবো। ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস মনে রাখবা, আহ পরীক্ষার ক্ষেত্রে ভাগ্য অনেক বড় একটা বিষয়। যে কোনো পরীক্ষাতে। ঠিক আছে। জিকে হোক, অঙ্ক হোক, এই জিনিসগুলোর এত ভাস্ট সিলেবাস। বা ইংলিশ বলো, বাংলা বলো, গ্রামার যে পার্ট আছে, এটা যদি চাই একটু কঠিন করতে পারে, এমন জিনিসই করতে পারে যে তুমি পারবা না। হইতেই পারে, অস্বাভাবিক কিছু। আবার প্রশ্ন এমন হইতে পারে যে তোমার আয়ত্তের মধ্যে স্যার খুব আসসালামু ইজিলি আলাইকুম। পাচ্ছ। ওয়ালাইকুম আসসালাম। সবাই ক্যামেরা অন করো, আজকে শেষ দিন। সবার ফেস দেখতে চাই, ক্যামেরা অন রাখো। ওকে। পরীক্ষা দিচ্ছ না এমন কেউ আসো এই বছরে? জি স্যার। জি স্যার। কে কে? আব্দুল্লাহ কিবার? স্যার আমি। ইস্তেকাল তায়েব, আরে আমি তোমাদের ধরছিলাম চান্স পাওয়ার লিস্টে, তোমরা এই বছর দিচ্ছ না কেন? আর একটু কনফিডেন্স কম লাগতেছে? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। এখানে জি একটু স্যার, কম একটু আছে। কম টাইমই লাগছে। আচ্ছা, মেইন জিনিসটাই কিন্তু কনফিডেন্স, ম্যানিফেস্টেশন। আমি অনেকবার বুঝাইছি তোমাদের এই জিনিসগুলো, আজকে শেষবারের মতো আরেকবার বোঝাবো। ঠিক আছে। সো জাস্ট সবাই ক্যামেরাটা অন করো। কই জারিফ শেরের মাহিম, মোটামুটি ছেলেপেলে সবাই আসছে? সবাই এখনো জয়েন করতেছে। তো একবারে মাত্র 18 কনভারসেশন শুরু, 2টা মিনিট পরে কনভারসেশন শুরু করি। সো কতটুকু কনফিডেন্ট সবাই, চান্স পাবা? কি মনে হচ্ছে? কনফিডেন্স কতটুকু? স্যার ভালোই। স্যার ভালো। কেউ কনফিডেন্ট আল্লাহ দিলে বলতে চান্স পারছো হয়ে না যে যেতে পারে। স্যার আমি চান্স পাবো? এই কনফিডেন্স টুক নাই কার মধ্যে? যদি পজিটিভলি চিন্তা না করো তাহলে কিন্তু পজিটিভ জিনিসপত্র হবে না। ঠিক আছে। সো সবাই চোখ বন্ধ করো, যা বলি শোনো, জাস্ট ক্লোজ ইউর আইস। ওকে। সবাই চোখ বন্ধ করো।
ওকে, নিঃশ্বাস নাও, নিঃশ্বাস নাও, ইনহেল, রাখো ব্রেথটাকে, ছাড়ো, আবার ব্রেথ নাও, আবার ছাড়ো। জাস্ট একটা বছরের ভেতরে চিন্তা করো কি পরিমাণ কষ্ট করছো। স্কুল করে আসছো, বাসায় পড়ছো, স্কুলের পড়া, তারপর কোচিং করছো, বাবা মা বকা দিছে, এটা করো কেন, ওইটা করো কেন, খেলতে যেও না। লাইফের কত কিছুকে স্যাক্রিফাইস করছো, খেলাধুলা, টিভি দেখা, গেমস, এভরিথিং ইউ হ্যাভ স্যাক্রিফাইস ফর 1 ইয়ার। ওকে, আচ্ছা, এবার 5-6 দিন পরে কল্পনা করো তুমি তোমার এক্সাম হলে পরীক্ষা দিচ্ছ, পরীক্ষায় প্রশ্ন আসলো, এন্ড ইউ গাইজ আর রিয়েলি ফিলিং কনফিডেন্ট। হ্যাঁ, আমি তো পারতেছি। পরীক্ষা দিয়ে আসলে একটু টেনশন হলো, টাইট টাইট পরীক্ষা গেছে, হবে নাকি হবে না। রেজাল্ট দিয়ে দিল, দেখলা চান্স পাইছো, বাসা দিয়ে সবাই কনগ্রাটস করতেছে তোমার। এরপর ভাইবা মেডিকেল হইলো, ফাইনালি চান্স পাইলা তোমার ড্রিম ক্যাডেট কলেজে। বাসায় কত সুন্দর একটা পরিবেশ, সবাই কেক কাটতেছে, কেউ গিফট দিচ্ছে, পাশের পাশের থেকে বলতেছে একজন, ভাবি আপনার ছেলে বা মেয়ে চান্স পাইছে। সো কতটা সুন্দর মুহূর্তটা, তাই না? সো এই মুহূর্তটা পাইতে হইলেও একটু এই শেষ মুহূর্ত হালকা চেষ্টা করতে হবে, ঠিক আছে? সুন্দর না মোমেন্টটা অনেক? আবার যখন তুমি চান্স পেয়ে যাবে, 3 মাস হয়ে যাবে, একটা ছুটিতে আসবা, সবাই খাকি পরা তোমাকে দেখবে, তখনও তোমার ভালো লাগবে। এরপর কিন্তু লাইফ আবার নর্মাল হয়ে যায়, তাই না? সো এইবার চোখ খুলো। সো লাইফের দুইটা ফেজ মানুষের, সাকসেসও হইতে পারে, ফেইলারও হইতে পারে। ক্যাডেট কলেজে চান্স না পেলে মানে একটা মানুষের জীবন শেষ, এরকম কিন্তু না। আবার চান্স পেলেই সে সবকিছু হয়ে গেছে, এমন না। ইটস জাস্ট এ স্টার্ট অফ আ গেম, ঠিক আছে? লাইফের একটা ফেজ, এটা একটা শুরুর ফেজ। জাস্ট ক্যাডেট কলেজে থাকলে অ্যাডভান্টেজটা কি হয় আমাদের? আমরা একটা সুন্দর ডিসিপ্লিনের মধ্যে থাকি। সকালে পিটি প্যারেড করি, ক্লাস করি, ক্লাসে একটু রেস্ট নিই, লাঞ্চ করি, সবকিছু টাইম মাফিক হয়। যে জিনিসটা তোমাকে লাইফে শেখানোর চেষ্টা করে ক্যাডেট কলেজ, দ্যাট ইজ ডিসিপ্লিন। হ্যাঁ, বাবা মার বকা দেয় না, ইচ্ছা মতো কম পড়ালেখা, মজা বেশি, তাই তো? হ্যাঁ, বাট এটা কিন্তু লাইফের একটা ফেজ। চান্স না পেলেই যে তুমি হেরে গেছো এমন না, ঠিক আছে? আসসালামু মানুষ আলাইকুম বাইরের স্যার। থেকেও ভালো করে, মানুষ কিন্তু বাইরের থেকেও ভালো করে। ওয়ালাইকুম আসসালাম। সো লাস্ট মুহূর্তের কিছু ইনস্ট্রাকশন আমি একদম প্রথম থেকে শুরু করি। হুম? প্রথম জিনিস, পজিটিভলি ম্যানিফেস্ট করবা। প্রত্যেকটা মানুষ প্রতিদিন সকালে উঠে বলবা, হ্যাঁ আমি পারবো, মনে মনে ধরবা আমি পারবো, ঠিক আছে? তুমি যদি বিলিভ না করো যে তুমি পারবা, তাহলে তুমি কখনোই পারবা না। প্রথম কাজ হবে বিশ্বাস করা যে আমি পারবো। সেকেন্ড থিং, প্রেয়ার্স। যে রিলিজনেরই যে বিশ্বাসী হও সমস্যা নেই, দোয়া করবা প্রচুর পরিমাণে, ঠিক আছে? দোয়া মানুষের ভাগ্য বদলাই দেয়। যে জিনিসটা আমি বলছিলাম, চান্স পেতে গেলে ভাগ্য লাগে। কেন? এখন জিকের এত সিলেবাস, যেমন তোমরা মাঝে মধ্যে আমার গুগল মনে করো যে স্যার ওইটা কি, এই দেশের রাজধানী কি, এটার মুদ্রা কি, সব কি আমি জানি? হ্যাঁ, তেমনি তোমার পক্ষেও সব জ্ঞান পৃথিবীর নেওয়া সম্ভব না, জ্ঞানটা অনেক বৃহৎ, ঠিক আছে? তো ভাগ্যটা অনেক বড় বিষয়, যে কি আমি পড়লাম তার মধ্যে আমার কাছে কমন বাঁধলো নাকি, আবার কমন নাও কিন্তু বাঁধতে পারে। এখন ধরো উগান্ডার একটা বিষয় আসছে, এখন এটা তোমার কখনো আমিও পড়াইনি, হাইস্ট রাজধানী মুদ্রা পড়াইছে, এটা ভাগ্য। সো এই কারণে দোয়া করতে হয়, ঠিক আছে? কারণ প্রশ্ন এখনো তৈরি হয়নি। হ্যাঁ, সো দোয়াটা খুব ইম্পর্টেন্ট জিনিস, স্যার সবার কাছে তৈরি হয়ে দোয়া গেছে করবা, এখন। দোয়া করবা, প্লাস হলো কি করবা, চেষ্টা করবা যে ওই জিনিসগুলো যাতে কমন হয়। ওকে, আচ্ছা, এক্সামের আগের দিন কোনো লেখাপড়া নাই, ঠিক আছে? যা আমি এখন বলবো এটা 25 তারিখ পর্যন্ত, আগামী 3-4 দিন প্রচুর পড়বা। 26 তারিখ কেউ কোনো লেখাপড়া করবা না, জাস্ট টেক রেস্ট। আচ্ছা, কি কি পড়বা? অ্যাজ ইউজুয়াল আমার প্রথম ইনস্ট্রাকশন, তো স্যার একটু তোমাদের বোর্ড বই। ইন্টারাপ্ট করলাম স্যার। শিওর শিওর। স্যার আজকে তো হচ্ছে ইংলিশ ভার্সনের জিকে ক্লাসটা হচ্ছে না, এখানে ইংলিশ ভার্সনের স্টুডেন্টরা আছে, আপনি কাইন্ডলি যদি একটু তাদেরকে বলে দিতেন, বাংলার ইংলিশ ভার্সন সহ এখানে আছে। হ্যাঁ হ্যাঁ, আমি সবার হ্যাঁ সাথে কথা হ্যাঁ, বলতেছি। শিওর শিওর, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। প্রথম জিনিস আমাদের টেক্সট বই। কি কি? আইসিটি, জেনারেল সায়েন্স, বিডিএজিএস, তাই না? এই তিনটেই তো টেক্সট বই আছে। এই টেক্সট বইগুলোরে খুব ভালো করে আয়ত্ত করতে হবে। আমি এখনো আগের বছরের একটা উদাহরণ অনেকবার দিচ্ছি, এখনো দিচ্ছি। আমি তখন ম্যাথ নিতাম। সো আমার একটা বাচ্চা এসে বললো যে স্যার আমি ক্লাস 9-এর এই ম্যাথটা করব। তো ভালো কথা, আমি তাকে শিখাই দিলাম, কিন্তু তার কিন্তু চান্স হয়নি। আমি একটা জিনিস বলছিলাম যে তোমার প্রশ্নের 60%, 50 to 60% আসবে বই থেকে,
হ্যাঁ, এবং এটা খুবই ইজি হবে, এবং 60% প্রশ্ন ইজি হবে। হ্যাঁ, তারপরে 20% হবে একটু যারা পড়ছে তারা পারবে, তারপরে 15% হবে আরেকটু যারা পড়ছে তারা পারবে, লাস্টের 5% হলো হার্ড। এই 5% হলো ওই 9-এর ম্যাথ, আসতেও পারে নাও আসতে পারে, ঠিক আছে। বাট তারা ফোকাস করছিল কোথায়, ওই 9-এর ম্যাথ, বেসিকে না থেকে। বেসিকটা হলো ছিল বই, সে বইতে না থেকে কি করছে, স্যার আমি 9-এর ওটা পড়বো, স্যার ওই মডেল টেস্টে এইটা আছে, এটা আমাদের করানো হয়নি ক্লাসে, তো সাইন কস ট্যান সব শিখাই দিয়ে এখন ওই জিনিস একটা বাচ্চা শিখে ক্লাস 9-এ উঠে, এই বেসিক গ্রো হয়। এখন তুমি 6-এ থাকতে যদি ওই শিখতে চাও তাহলে হবে? সো সে কিন্তু ঘোলায় ফেলাইছে, প্যাঁচায় ফেলাইছে। সো এখানে স্টিক টু দ্য বেস, তোমার বোর্ড বইয়ে তোমার যাতে আয়ত্ত থাকে, তাহলে তুমি মেজরিটি প্রশ্ন পারবা এখান থেকে, ঠিক আছে। এটা নাম্বার 1। ওকে, নাম্বার 2 আমরা কি করব, আমাদের একটা জিকে বই দেওয়া হয়েছে এবং আমি এতদিন ধরে অনেক স্লাইড দিছি, জাস্ট এই জিনিসটা পড়ো, একবার দেখে যাও। আরেকটা জিনিস, 24 সালে ধরো কোনো পুরস্কার দেওয়া হয়েছে, অ্যাভয়েড ইট। যদি 25 তারিখে দেওয়া হয়ে থাকে, আমার লেটেস্টটা পড়াইতে হবে, লেটেস্টটা জানতে হবে। আচ্ছা, এখন রিসেন্টের ক্ষেত্রে আমি একটা সাজেশন দিছি, মানে আমার গ্রুপে, এখানে আমার একজন প্রশ্ন করছে যে স্যার আপনি এটা সলভ করে দেন, আমার কেউ একজন বলছে। তা আমি বলছি যে আমি এটা সলভ করে দিব না, কেন বলতো, যদি ওটা আমি সলভ করে দিই, এটা গ্যারান্টি আমি দিচ্ছি তোমরা কেউ পড়বা না পৃষ্ঠা উল্টায়, কারণ তোমাদের কাছে রেডিমেড থাকবে। ওটা আমি রেখে দিচ্ছি যাতে তোমার মাথায় প্রেশার থাকে যে এটা আমার শেষ হয়নি, তুমি খুঁজে খুঁজে পড়ো। যখন তুমি গুগল করবা, যেহেতু সবাই অনলাইনে ক্লাস করতেছো, ডিভাইস আছে, তুমি এআই ইউজ করবা, তুমি ওই জিনিসটা সম্পর্কে আরো জানবা এবং তোমার নলেজ এক্সটেন্ড হবে, ঠিক আছে। সো জিকে বইটা পড়বা, এই 4টা জিনিস গেল এই পর্যন্ত সাজেশন। স্যার জিকে বুক কোনটা? জিকে বুকটা হলো সুশীল গাইড তোমাদের, এই যে সুশীল গাইড, এটা তোমাদের এখান কোচিং থেকে দিছে। যাই হোক, এখানে ব্যাকগ্রাউন্ডের কারণে দেখা যাচ্ছে না, বা সুশীল পাঞ্জেরি যার কাছে যাই থাকে একটা গাইড পড়লেই হচ্ছে, এটা জাস্ট একটা বেসিকের জন্য। আচ্ছা, এবার রিসেন্টের যে বিষয়গুলো আমি 8টা সেক্টরে ভাগ করছি, তোমরা দেখতে পারবা। নাম্বার 1, মুক্তিযুদ্ধ। এখন ধরো মুক্তিযুদ্ধটা অনেক ভাস্ট টপিক, এখানে কি কি আসতে পারে। প্রথম, সেনাবাহিনীর কি কি অবদান ছিল, সেনাবাহিনীর থেকে কতজন বীর উত্তম ছিল, বীর বিক্রম ছিল, ঠিক আছে। সেনাবাহিনীর পার্টটুকু নাম্বার 1। নাম্বার 2, ঠিক আছে, তোমাদের পার্সপেক্টিভে বলতেছি। হ্যাঁ বলো মাহাদি হাসান রিয়ান। স্যার মুক্তিযুদ্ধ থেকে স্যার আপনার এই যে বীর শ্রেষ্ঠ যারা আপনার সেক্টর মানে যে সেক্টরের অধীনে ছিল সেটা কি করার দরকার আছে? হ্যাঁ হ্যাঁ, সেক্টরের না, বীরশ্রেষ্ঠরা কে কোন সেক্টরে ছিল এমন না, কোন সেক্টরে কে কমান্ডার ছিল, স্পেশালি জিয়াউর রহমান, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আচ্ছা গেল, মুক্তিযুদ্ধে 2জন নারী ছিল খেতাবপ্রাপ্ত, তারা বেগম তার মধ্যে একজন, ইনাদের অবদানগুলো মনে রাখতে হবে। বীরাঙ্গনার সংখ্যা কতজন ছিল, মানে এটা তোমাদের লেভেলের জন্য, তোমাদের থেকে যদি আরেকটু ওপরের লেভেল হইতো আরেক ধরনের প্রশ্নের কাতারটা হইতো। ওকে, সো এই জিনিসগুলোরে আমাদের অ্যাট্রাক্ট করতে হবে, এই জায়গাতে এই জিনিসগুলোরে পড়তে হবে। স্বাধীনতা দিবস কি, বিজয় দিবস কি অনেকে জানতা না, আমি কিন্তু এটা ক্লারিফাই করে দিছি। কবে স্বাধীনতা দিবস? 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস। কেন? কারণ এদিন স্বাধীনতার ঘোষণা হয়েছে, এদিন থেকে আমরা স্বাধীন। আর 16ই ডিসেম্বর কেন বিজয় দিবস? কারণ এই দিন আমরা জিতে গেছি, আমরা আমাদের ভূখণ্ড ফেরত পাইছি। এই জিনিসগুলো এখান থেকে গ্র্যাব করতে হবে। খেলাধুলা, বাংলাদেশের রিসেন্ট যত মানে অবদান, বা বাংলাদেশ রিসেন্টলি যা যা পাইছে, আচ্ছা এর মধ্যে একটা ডিফারেন্ট আছে, বাংলাদেশ পুরুষদের চেয়ে নারীরা বেশি কিছু জিতছে ক্রিকেটে, তাদের ক্যাপ্টেন গুলোর নাম 3 ফরম্যাটে, এটা একটু দেখো, এটা তো কন্টিনিউয়াস চেঞ্জ হয় বাংলাদেশের। সো তোমাদের বইতে একটা জিনিস আছে, আরেকটা জিনিস এখন হয়তো সার্চ করলে পাবা, রিসেন্ট রেকর্ডস গুলো যেগুলো হয়েছে, ঠিক আছে। মুশফিকুর রহিম 100 নম্বর টেস্ট খেলছে বাংলাদেশের জন্য, হ্যাঁ, ক্রিকেটের রিসেন্ট কোনো রেকর্ড হইলে জাস্ট নোট দ্যাট। আচ্ছা, আচ্ছা অনেক ক্ষেত্রে এরকম হয়, আমি যখন রাজুকে পরীক্ষা দিছিলাম, সো আমি সেই রাতে খেলা দেখতেছি, মধ্যরাত্রে বাংলাদেশ সাউথ আফ্রিকার খেলা, ডেভিড মিলার 35 বলে 100 করছিল, তার আগের রেকর্ড ছিল হলো 37 বলে। আচ্ছা, এখন পরীক্ষায় প্রশ্ন আসছে যে টি-20 সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি কার, এখন যেই বাচ্চা মধ্যরাত্রে খেলা দেখিনি সে কি লিখবে, অপশন তো নাই। আবার দুইজনে কিন্তু রাইট হিসাবে। সো এরকম ক্ষেত্রে ক্যাডেট কলেজের যে অথরিটি থাকে তারা বোঝে, এটা নিয়ে তোমাদের কোনো চিন্তা নেই, ঠিক আছে। যদি এরকম রেকর্ড ভেঙেও যায়, তুমি যেটা জানো সেটা লিখে দাও, প্রবলেম নেই। আচ্ছা, এটা গেল ক্রিয়া নিয়ে। ক্রিয়ার সেকেন্ডে আসি ফুটবল। ফুটবলে বাংলাদেশ কিন্তু প্রচুর ভালো করতেছে, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, কোন প্লেয়াররা রিসেন্টলি আসছে, কোন প্লেয়াররা আসেনি। অলিম্পিক্স বাংলাদেশ কিছু অর্জন করছে নাকি, ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু লাস্ট অলিম্পিক্সে মশাল বের করছে, এটা আমাদের মনে অলিম্পিক রাখতে হবে। লাউরেল অ্যাওয়ার্ড পাইছিল। হ্যাঁ, আচ্ছা আসবো, ওনার বিষয়ে আরো ডিটেলসে আসবো।
আচ্ছা, এইবার আসি হলো ডক্টর মোহাম্মদ ইউনুস যত কিছু পুরস্কার পাইছে মাস্ট এগুলোর নাম মনে রাখতে হবে, স্পেশালি আরো গ্রামীণ ব্যাংক সহ, যে গ্রামীণ ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়েছে, কি কি অ্যাওয়ার্ড উনি ওনার লাইফ টাইমে পাইছে, এগুলো কিন্তু মনে রাখতে হবে, যেহেতু সে প্রধান উপদেষ্টা, তার নিয়ে প্রশ্ন আসতেই পারে। আচ্ছা, এরপর উম, জুলাই অভ্যুত্থানের ক্ষেত্রে হলো জুলাই অভ্যুত্থানের দিবসগুলো একটু মনে রাখবা, কি কি নতুন দিবস দিছে সরকার, এবং প্রথম শহীদকে, আবু সাইদ, ঠিক আছে, এইটার নামটা মনে রাখতে হবে। ওকে, আচ্ছা, এইটুকুই, তোমাদের এর চেয়ে বেশি এখান থেকে কিছু ইনক্লুড করবে না। আচ্ছা, আর ছাত্রদের মধ্যে যে কয়জন উপদেষ্টা ছিল আর শিক্ষা উপদেষ্টা, ইনাদের নামটা একটু জাস্ট দেখে রাখবা, ঠিক আছে? স্যার হুম। স্যার তিনজন ছাত্র উপদেষ্টা ছিল না? হ্যাঁ, তিনজন ছিল, নাহিদ, আসিফ, মাহফুজ ছিল, না তিনজন ছিল তো, হ্যাঁ ঠিক আছে, মাহফুজ তিনজন। সো এই নামগুলো তারা কি পোস্টে ছিল, কি কি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিল একটু দেখো। আচ্ছা, খেলাধুলা গেল, উপদেষ্টাদের বিষয়গুলো গেল। বাংলাদেশের নিজস্ব, আচ্ছা পুরস্কারে আসি, বাংলাদেশের নিজস্ব কোনো অ্যাচিভমেন্ট রিসেন্টলি, ধরো পিচ ইন্ডেক্সে আগাইছে, নোবেল প্রাইজ কে পাইছে, 25 সালেরটা থাকলে 25, নাহলে 24, যেটা রিসেন্ট সবচেয়ে। বুকার পুরস্কার কে পাইছে রিসেন্ট, হ্যাঁ, এই জিনিসগুলো জেনে রাখো। অলিম্পিক্স গোল্ড যেমন একটা জিনিস মিস করছে একবার, ওটা বেশি কে পাইছে, পুরস্কারের ক্ষেত্রে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। মোটামুটি এইটা। আচ্ছা, এবার আসো, তোমরা যদি ক্যাডেট কলেজ ডিফেন্স সিস্টেমে 3 বাহিনীর প্রধানের নাম জানতে হবে, র্যাঙ্ক গুলো জানতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপর আসে হলো সাথে হলো ক্যাডেট কলেজ, কয়টা ক্যাডেট কলেজ, মেয়েদের কয়টা, ছেলেদের কয়টা, কোনটা কবে প্রতিষ্ঠিত হয়েছে, প্রথম কোনটা, শেষ কোনটা, স্বাধীনতার পরে প্রথম কোনটা। ওকে, আচ্ছা, আর ইন্টারন্যাশনাল ইস্যুস গুলো ক্লাস 6 যেহেতু তোমরা, তোমাদের ক্ষেত্রে হয়তো এতটা দিবে না, জাস্ট একটু দেখে রাখো। আহ, ইরান ইসরায়েল ওয়ার, ইরান ইসরায়েল প্যালেস্টাইন, এদিকের ওয়ার গুলোর জাস্ট কিছু ডেট কবে শুরু হয়েছে, মানে তোমাদের যা আসবে মুখস্থ আসবে, তোমাদের বিশ্লেষণমূলক কিছু দিবে না, কারণ বিশ্লেষণমূলকের মতো তোমাদের এইজ হয়নি এখন। রাশিয়া ইউক্রেন আর সুদানের কেসটা দেখো, কারণ রিসেন্টলি বাংলাদেশে কিন্তু শহীদ হয়েছে 6 জন সোলজার, যাদের স্যার সাতজন। আচ্ছা, এই সংখ্যাটা এক্সাক্ট গুগল করে দেখে নিও, এটা তো আগের ক্লাসে ক্লিয়ার করছিলাম আমি, আমার এক্সাক্ট খেয়াল আসতেছে না। সো জাস্ট আ মিনিট। একটা মিনিট ধরো। সরি ফর দ্য ইন্টারাপশন বাচ্চারা, লাস্টে ছিলাম হলো রাশিয়া ইউক্রেন। হ্যাঁ বলো বাবা। স্যার ক্যাডেট কলেজের আয়তন এবং প্রতিষ্ঠা কত তারিখে হয়েছে এগুলো সম্পর্কে কি প্রশ্ন আসবে? না, আয়তন জানা লাগবে না, এগুলো আননেসেসারি প্রশ্ন, বুঝছো? ক্যাডেট কলেজের আয়তন আমি কখনো শুনিনি বা দেখিনি যে আসছে। আর আয়তন থেকে তো মনে হয় আসে, আমি দেখছি অনেক কোচিং এ। তুমি কি বিগত বছর প্রশ্নে দেখছো যে ক্যাডেট কলেজের আয়তন কত আসে? না স্যার, আমার একটা কোচিং এ। আচ্ছা, না না না, এগুলো এক্সট্রা, মানে বাড়তি জিনিস মাথায় ঢুকলে কিন্তু মানে ডেলিভার করতে পারবে না, বুঝছো? আচ্ছা, তারপরে কোনটা সবচেয়ে বড়, এটা দেখতে পারো, টপ 3 কোনটা। স্যার সবচেয়ে বড় হলো ফৌজদারহাট ক্যাডেট কলেজ, হ্যাঁ, 157 ফজলুর একর। সবচেয়ে সবচেয়ে পুরনো ফজলুরহাট ক্যাডেট কলেজ, সবচেয়ে বড় স্যার পাকিস্তান পিরিয়ডের ক্যাডেট কলেজ তো, বেশ বড়। 185 একর। আচ্ছা, গট ইট। আচ্ছা, আরেকটা জিনিস, আহ এটা আসবে নাকি আই ডোন্ট নো, বাট একটু জেনে রাখো, আমার কাছে মনে হলো যেহেতু রিসেন্ট ইস্যু,
শহীদ ওসমান হাদি যিনি আছেন তার কবরস্থানটা কিন্তু হয়েছে হলো কবি স্যার নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের পাশে। হ্যাঁ, কাজী নজরুল ইসলামের যে সমাধি তার কাজী পাশে নজরুল কিন্তু ইসলামের পাশে। হ্যাঁ, সমাধির পাশে দাফন করা হয়েছে। তো এখানে আসলে এই জিনিসই আসতে পারে, এর চেয়ে বেশি কিছু না। ঠিক আছে। আচ্ছা, মোটামুটি আই হোপ যে কভার করছি সবকিছু। আচ্ছা, আর তোমরা এখন কি করবা? আমি আশা করি যে এতদিনে তোমাদের আর কিছু বাকি নেই। তোমরা মডেল টেস্ট সলভ করতে থাকবা। সলভ করতে করতে যেটা বাদবে, ধরো একটা প্রশ্ন পারতেছো না, সেই প্রশ্নটার উত্তর বইয়ে যে খুঁজবা, ডিটেলসে পড়বা। ঠিক আছে। আর আমি একটু বই ধরে ধরে আসবো, তার আগে একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিতে হবে। আচ্ছা থাক, আজকে লাস্ট ক্লাস, সবার অ্যাটেন্ডেন্স। ওকে, সবাই আজকে অ্যাটেন্ডেন্স দিয়ে দিলাম। অল ওকে। এখন হলো তোমাদের কি বলে, আমি একটু বই ধরে ধরে আসি। এই একটা জিনিস মনে হয় একটু মিস গেছে, মানে আমার কাছে মনে হচ্ছে একটু দরকার। আর পরীক্ষার দিন কিন্তু ঠান্ডা মাথায় থাকতে হবে। ধরো প্রশ্ন কঠিন দেখলে ঘাবড়ায় যেও না। কঠিন দেখলে বুঝবা যে কম মার্কে চান্স হবে। মানে 300-তে 270 পাইলে যে চান্স হয় সবসময় এমন না। এমন না। এটা 120-এও হইতে পারে, প্রশ্নের ওপর কি? ডিপেন্ড করে। মানে কথার কথা বললাম। যেমন আমি তোমাদের চেয়ে একটু সিনিয়র লেভেল এক্সাম, অ্যাডমিশন এক্সামের কথা, একসময় মেডিকেলের 66 মার্ক পেয়ে মানুষ চান্স পাইতো, কাট মার্ক এরকম হইতো। আর এখন 74 পেয়ে মানুষ পায় না। ঠিক আছে। সো ডিফারেন্স স্যার আছে। প্রশ্ন প্রশ্ন ইজি আর হার্ড এটার মধ্যে পার্থক্য আছে। সো প্রশ্ন কঠিন দেখলে বুঝবা যে মার্ক কম উঠবে। ঠিক আছে। সো এত টেনশন করা যাবে না। আচ্ছা, তোমাদের আমি একটা একটা করে বই ধরে ধরে আসি। সায়েন্স আর আইসিটি দিয়ে আমি দেখছি বেশি আসে আর কি, বুঝছো? সমাজ থেকে অত কিছু আসে না। খুব মানে কম আসে জিনিসপত্র আর কি। আর আইকিউ কি প্র্যাকটিস করো তোমরা প্রতিদিন? জি Yes, স্যার। ইয়েস স্যার। জি স্যার। আইকিউটা কিন্তু ওয়ান কাইন্ড অফ ভাগ্য, বুঝছো? মানে যদি ভাগ্যে বেঁধে যায় তাহলে পারবা। আচ্ছা, তোমাদের মডেল টেস্টে একটা প্যাটার্ন আমি মনে হয় বলছিলাম। এই যে এখানে দেখো, বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ। এখানে কি আসলে আমাদের জানার দরকার? কি জানার দরকার বলো তো এখান থেকে? স্যার পরিমাপের একক। পরিমাপের একক। এখানে কিন্তু খুব বেশি কিছু, ধরো এই ধাপ টাপ এত কিছু কিন্তু আসবে না। ঠিক আছে। আসলে একক আসতে পারে এখানে। ঠিক আছে। এই এককটাই আসতে পারে, মৌলিক একক কি, যৌগিক একক কি, মানে এইসবের বেসিক বেসিক জিনিসপত্র। আন্তর্জাতিক পদ্ধতিতে এককগুলো কেমন হয়, এই মানে নাথিং মোর দ্যান দ্যাট। বা 1 কিলোমিটার সমান কত, 1 সেন্টিমিটার সমান কত, 1 কুইন্টাল সমান সমান কত, কোনটার একক কি। আচ্ছা, এই সূত্রগুলো দেখে যাও। এই মানে তোমাদের মেজরিটি জিনিস মুখস্থ টাইপ আসবে, বুঝছো? এটাই বাংলাদেশের একটা বাস্তবতা। যত চাকরির পরীক্ষা দাও বা অ্যাডমিশন দাও, মুখস্থ জাতীয় জিনিস বেশি আসে। এই যে সূত্রগুলো একটু দেখে যাও। আচ্ছা, তরল পদার্থের আয়তন নির্ণয়, এত ডিটেলসে পড়া লাগবে না। এই এমসিকিউ গুলো সলভ করবো চ্যাপ্টার শেষে, সাথে গাইডেড গুলো করবো। আচ্ছা, এই জীব জগৎ থেকে আমি দেখছি তোমাদের প্রচুর প্রশ্ন আসে, বুঝছো? জীব জগৎ থেকে, হ্যাঁ। আদি কোষ কোনটা, প্রকৃত কোষ কোনটা, ফানজাই কোনটা, প্লান্টি কোনটা, এনিমেলিয়া কোনটা, এই জিনিসগুলো অপশন দেবে 3-4টা, ওর মধ্যে থেকে তোমার বাছাই করতে হবে যে কোনটা আসবে। আচ্ছা, বাবারা, এই জিনিসগুলো কিন্তু আসে। সপুষ্পক উদ্ভিদ কোনটা, অপুষ্পক উদ্ভিদ কোনটা, এই জিনিসগুলো রাদার দেন ডেসক্রিপটিভ এমসিকিউ বেসটা কিন্তু বেশি হয়। মেরু হ্যাঁ, শব্দ আসতেছে। আচ্ছা, এই তোমরা আচ্ছা, মেরুদণ্ড প্রাণী কোনটা, মেরুদণ্ড নাই এরকম প্রাণী কোনটা, প্রত্যেকটা জিনিসই সলভ করবা। মানে তোমরা মডেল টেস্ট সলভ করতে থাকবা। আচ্ছা, আমি একটা মডেল টেস্ট অন করে দেখাচ্ছি। দেখবা যে যা বলতেছি তাই ঘুরে ফিরে মডেল টেস্ট।
শেষে কিন্তু নতুন কিছু আর মাথায় ঢুকায় নাই, মডেল টেস্ট করো, বিগত বছরের প্রশ্ন করো, এই সলভ করে যাও। ঠিক আছে, যা আছে বাকি। আর এই জিনিসগুলো একটু গুগল করে দেখো, রিসেন্ট জিনিসগুলো। আচ্ছা, আর একটু ইয়ে নিয়ে পরীক্ষার খাতায় লিখাটাও আমি একটু বলে দিচ্ছি। এটা আগের দিনও বলে দিছিলাম, আবার বলে দিচ্ছি সবার জন্য। এই দেখো, বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থলবন্দরের নাম কি? সেই কিন্তু মুখস্থ জিনিসগুলো। ঠিক আছে। আচ্ছা, তারপর স্বোপার্জিত স্বাধীনতা ভাস্কর্যের ভাস্কর কি? হ্যাঁ। দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম কি? সুলতানি শাসনামলে বাংলার রাজধানী কোথায় ছিল? বেসিক জিনিসগুলো কিন্তু। ওকে। এই যে ধলেশ্বরী নদীর শাখা কোনটি? আচ্ছা, ধরো এরকম একটা জিনিস পড়তেছো, কথার কথা তোমার ধরো যে মেসোপটেমিয়া বর্তমান নাম কি তুমি জানো না, সার্চ করো মেসোপটেমিয়াটা কি, তখন তুমি এর সম্পর্কে বিস্তারিত জানতে পারবা। ঠিক আছে। ড্যাশের অভাবে গলগণ্ড রোগ হয়, বিজ্ঞান বইয়ের থেকে কিন্তু প্রশ্ন আসতেছে, কিন্তু অনেকটা ক্রিয়েটিভ। প্রডিউসার। বলের একক কি? প্রশ্নগুলো কিন্তু দেখো, এর এর প্যাটার্নটা ধরো। বাংলাদেশের শ্বেত স্বর্ণ ড্যাশ মাছ, ডাইরেক্ট প্রশ্ন কিন্তু। সো বইয়ের আয়ত্তটা থাকতে হবে। আমি ওই দিন বলতেছিলাম, তাসনিম তাবাসসুম আছো নাকি? ওই দিন পড়াচ্ছিলাম তো, সত্য মিথ্যাতে একটা লাইন পড়ছি আমি, ওর সাথে সাথে বলছে যে স্যার এটা হবে না, এই জিনিসটা হবে, বইতে এই লাইনটা লেখা আছে। তার মানে ওর বইয়ে আয়ত্তটা কতটা তুমি বুঝতে পারতেছো, যে সে একটা বইয়ের ডাইরেক্ট লাইন বলে দিচ্ছে আমার, যে স্যার আপনি যেটা বলছেন এইটা না, এইটা বইয়ের। সো কতটা বই আয়ত্ত, সো এই আয়ত্তটা কিন্তু লাগবে, নাহলে কিন্তু এই প্রশ্নগুলো তোমরা সলভ করতে পারবে না। হুম। পৃথিবীর নিকটতম গ্রহ কোনটা? বিদ্যুতের একক পরিমাপের যন্ত্র কোন হলো? এরকম যেই জিনিসটা জানবা না, ওইটার লেটেস্টটা পড়বা। আর কোনো কিছু 2024 পড়া লাগবে না, যদি 25-এ সেই জিনিসটা দেওয়া হয়ে যায়। কোনো পুরস্কার 25-এ দেওয়া হলে 25-এরটাই পড়ো, 24-এরটা দরকার নাই। এই দেখো, অঙ্কের মতো আসছে। আচ্ছা, আর আইকিউ কি প্র্যাকটিস করো প্রতিদিন? আবার বলতেছি, আইকিউ কিন্তু ইয়েস স্যার। প্র্যাকটিসের ইয়েস দরকার। স্যার। আর ওইটা করলে কিন্তু বুদ্ধিও বাড়ে তোমাদের। ঠিক আছে। আচ্ছা, পরীক্ষার খাতায় আসি, যেটা পারবা না ওই টপিক ধরবা। আচ্ছা, ফার্স্ট অফ অল পরীক্ষার হলে খুব ঠান্ডা মাথায় যাইতে হবে, রিল্যাক্সে পেট ভরে খেয়ে নাস্তা করে পরীক্ষা হলে যাওয়া। কোনো টেনশন নাই, চান্স না পাইলে যে তোমার পৃথিবী শেষ হয়ে যাচ্ছে এমন কিছু না। ঠিক আছে। পরীক্ষাটা দিতে হবে, পরীক্ষাটা ভালো করে দিতে হবে। আচ্ছা, আমি আমি যেই কাজটা সাজেস্ট করব, আমি তোমাদের জায়গায় হইলে সর্বপ্রথম করতাম হলো জিকে, মানে যা এক এক চান্সে দাগানো যায়, এগুলো দ্রুত করতাম। কিন্তু এক একজনের ক্যাপাবিলিটিটা হয় এক এক ধরনের, এক একটা মানুষের, তাই না? সো তোমার কাছে যেটা সবচেয়ে ইজি, কেউ ধরো অঙ্ক ভালো পারো, কেউ বাংলা ভালো পারো, কেউ ইংরেজি ভালো পারো, কেউ সাধারণ জ্ঞান ভালো পারো, যে যেটা ভালো পারো সেটা দিয়ে শুরু করো আগে। ঠিক আছে, তাহলে বাকিগুলো ইজি হয়। ওকে। তবে ম্যাথটারে আমি শেষে না রাখার জন্য এটা আমি বলবো, ম্যাথটা একটু ঠান্ডা মাথায় করতে হয় তো, টাইম রেখে, মানে ম্যাথগুলো কিন্তু ঘোলায় যায়। মনে রাখবা, তোমার এখানে সলিড মার্ক দেবে অঙ্ক আর জিকে, 140 মার্ক 100 অঙ্কতে, জিকে 40-এ। এই দুইটা জায়গায় তুমি যদি ঠিক লেখো, তোমার মার্ক কোনো টিচার কাটতে পারবে না। ঠিক আছে। এই জায়গায় কিন্তু মার্ক উঠানোর জায়গা। ঠিক আছে। তুমি যত এখানে ভালো লিখবা বা সঠিক লিখবা, তত তুমি মার্ক পাবা। আর বাংলা ইংলিশটা অনেকটা ভাগ্যের মতো, অনেক কিছু ফ্রি হ্যান্ড রাইটিং যখন থাকে, তখন একটা টিচার তোমার চাইলে 5-এ 4ও দিতে পারে, 5-এ 3ও দিতে পারে, 2ও দিতে পারে। ঠিক আছে, ডিপেন্ডস অন দ্য রাইটিং। আচ্ছা, সো ডেসক্রিপটিভ কিছু আসলে এটাকে একটু পরিষ্কার হিউম্যান সাইকোলজি অনুযায়ী মানুষ সবসময় সুন্দর দৃষ্টি পছন্দ করে। তুমি যদি সুন্দর করে বুঝে স্যার স্যার কথা আপনার কেটে নেট কেটে বেঁধে বেঁধে আসছে। আসতেছে। কথা আপনার জায়গায় ক্লিয়ার। কেটে কেটে আসছে। ও মাই গড, দাঁড়াও দাঁড়াও, ইন্টারনেট কানেকশন আনস্টেবল। ওয়েট, আবার বলতেছি। ওকে, ভয়েস অডিয়েবল? ইয়েস স্যার। ইয়েস স্যার। বলতেছি খাতাটা পরিষ্কার করে লিখতে হবে। ঠিক আছে। পরিষ্কার বলতে আমার হাতের লেখা খারাপ এরকম না,
মানে জিনিসটাকে সুন্দর গ্যাপ দিবা, সুন্দর করে স্পেসিং করবা, করে লিখবা। এখন তোমার যে হাতের লেখা, তুমি 18 না তো, তোমাদের বয়স, সরি, কত বছর বয়স? তোমাদের জন্ম কত সালে? 17 2013 2013। আর আমি যখন পরীক্ষা দিছি তখন তোমরাও জন্ম হওনি, সেই 9 সালে। আচ্ছা, 13 মানে 10-12 বছর বয়স তোমাদের, যাই হোক। সো 11 বছর ধরে যে অভ্যাস করছো হাতের লেখার, সে অভ্যাসটা আমি কখনো এক রাতে বদলাইতে পারবো না। সো ওইটা নিয়ে মন খারাপ করা যাবে না। লিখে যাও, লিখে যাও, স্পেসটা যাতে সুন্দর হয়, ফাঁকা সুন্দর থাকে, গ্যাপ সুন্দর থাকে, এইটুকু বোঝা যায় যাতে লেখাটা পরিষ্কার হয়। হ্যাঁ। আর আমি সবসময় প্রিফার করি প্যারা প্যারা করে লিখবা, পয়েন্ট করে করে লিখবা। এই জিনিসটা প্রচুর মার্ক দেয়। ঠিক আছে, প্যারা করে লিখলে, পয়েন্ট করে লিখলে ছোটবেলায় বেশ মার্ক দেয়। এখন ধরো ওই যে ওই রিয়ানের মাথায় শয়তানি আসলো, একটা জিনিস পারতেছে না, একটু আশেপাশে তাকায়, আচ্ছা, তাকায় ওটার দাগায়। এখন পাশের জন যে সেটা সঠিক লিখতেছে এর কিন্তু গ্যারান্টি নেই। আর যদি সাইলেন্ট এক্সপ্লেন করে দেয় তাহলে কিন্তু পুরা শেষ। ঠিক আছে, সো অন্যের কাছ থেকে কোনো হেল্প পাবা এটার আশা নিয়ে পরীক্ষা দিতে কিন্তু যাওয়া যাবে না। ওকে, আচ্ছা, সো এইভাবে পরিষ্কার করে সবকিছু লিখবা, মাথা ঠান্ডা করে লিখবা, পয়েন্ট করে করে, আর ইয়ে করে। সো যার যেটা সবচেয়ে ইজি হয় সেটা আগে লিখবা, সেকেন্ড যেটা ইজি হয় সেটা লিখবা, যেটা হার্ড লাগে ওটা লাস্টে লিখবা, ছেড়ে দাও, মানে লাস্টের জন্য ছেড়ে দাও। একবারে লিখতে থাকবা ওই সিকোয়েন্সে, যেটা পারবা না স্কিপ, পরেরটায় যাও, লিখতে থাকো লিখতে থাকো। এবার যখন সব লেখা শেষ হয়ে যাবে, এইবার যেগুলো পারো না সেগুলো আস্তে আস্তে ফিরে আসবা। ঠিক আছে, ছোটবেলায় আমাদের এই জিনিসগুলো শেখানো হইতো আর কি। তো আমার মনে পড়তেছে সেই 15 বছর আগের কথা। আচ্ছা, সো এত টেনশন করা যাবে? স্যার। No, sir. আচ্ছা, সো তোমাদের ব্যাচটা কিন্তু অনেক ভালো, দেখবা আগের বছরের চেয়ে তোমরা বেশি চান্স পাবা। এটা আমি বলছি ম্যানেজমেন্টে। ঠিক আছে, যে এই ব্যাচটা খুবই ভালো একটা ব্যাচ, এবং আমরা তোমাদের মধ্যে কোনো কমতি দেখিনি, কারণ প্রচুর হার্ড প্রশ্ন করা হয়েছে, তারপরেও তোমরা মার্ক তুলছো যথেষ্ট। আচ্ছা, তোমরা তোমাদের অপিনিয়ন্স গুলো দাও, আমরাও একটু শুনি, বলো তোমাদের যা জানার আছে। ক্যাডেট কলেজ হোক, পরীক্ষা হোক, এনিথিং, এনিথিং ইউ ক্যান আস্ক মি। জিজ্ঞেস করো। কোনো প্রশ্ন নাই তোমাদের মনের মধ্যে? স্যার এখন তো স্যার আর কিছু বলার নাই, কিছুদিন পরেই তো পরীক্ষা। আচ্ছা, বাই দ্য ওয়ে, তোমাদের ক্লাস 6 এর রেজাল্ট দিছে যারা পরীক্ষা দিছো? না স্যার, আর Yes, sir. 3 দিন Yes, পরে sir. No, দিবে। sir. আচ্ছা, যেদিন তোদের ক্যারিয়ার কলেজের পরীক্ষা সেই দিন আমাদের রেজাল্ট। ইয়েস। না স্যার। আচ্ছা, তোমাদের যত ধরনের ফর্মালিটিস ছিল সেগুলো শেষ করছো, কাগজ পাঠানো থেকে শুরু করে সবকিছু? ইয়েস ইয়েস স্যার, স্যার সব শেষ। শেষ। সব কমপ্লিট। সব কমপ্লিট স্যার। তোমাদের কারোর কি দূরে ট্রাভেল করতে হবে পরীক্ষার জন্য? না নো স্যার, স্যার এটাই পরীক্ষা। 25 মিনিটের জার্নি। স্যার আমাকে করতে হবে। কোথায় তোমার? স্যার আমার বাসা নওগাঁ, কিন্তু আমার সেক্টর পড়ছে গার্লস ক্যান্টনমেন্ট, ঢাকা। ও, আচ্ছা আচ্ছা আচ্ছা, আরো একজনের শুনছিলাম। আচ্ছা, আমাদের খুলনায় কেউ আসো সেন্টার পড়ছে? স্যার আমি ইয়েস তুমি স্যার। একা? আই উইশ আমি যার ওইদিন যারা যাইতাম আছে তারা সেন্টারে, তো বলবে। কিন্তু ওই দিন আবার আমার ছোট ভাই জগন্নাথে পরীক্ষা বলে আমার ঢাকা যেতে হবে। তো ঢাকায় থাকবো ওই দিন, 27 তারিখ। স্যার তাহলে আমাদের সেন্টার ঢাকা গার্লস ক্যান্টনমেন্টে থাকেন। জি স্যার আচ্ছা, স্যার আইসেন। যদি খুলনা থাকতেন তাহলে স্যার নেভি স্কুলে আসতেন। 100% আসতাম আমি। শরীফুল ভাইটাই সবাই যাবে তো ওই দিন, মানে ম্যানেজমেন্টের সব যারা যেখানে আছে সেখানে সেন্টারগুলোতে যাবে। সো আমাদের এই বাচ্চারা পারবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। আজকে তোমাদের সাইড দিয়ে প্রশ্ন বলো, কোনো প্রশ্ন, কোনো কিছু। কনফিডেন্স, মেইন জিনিসটা কিন্তু কনফিডেন্স। তুমি যদি পজিটিভ থাকো তোমার সাথে পজিটিভ হবে। একটা ছোট্ট ঘটনা দিয়ে উদাহরণ দিই, এই যে এশিয়া কাপ হইলো, রিঙ্কু সিং এশিয়া কাপের আগের থেকে বলতেছে যে আমি এশিয়া কাপে উইনিং রানটা আমি হিট করব, মানে আমি আমার ব্যাট দিয়ে উইনিং রানটা জিতবো।
ইন্ডিয়া এত ভালো ফর্মে ছিল পুরো এশিয়া কাপে, এটা কেউ কল্পনাও করিনি যে রিঙ্কু সিংরে নেবে কারো পরিবর্তে। সো হার্দিক পান্ডিয়া ফাইনালে ইনজিউর্ড হয়ে গেল এবং রিঙ্কু সিংরে নেওয়া হলো। সেই ম্যাচে ইন্ডিয়া জিতে যাচ্ছে খুব প্রভাব সহ, হঠাৎ করে উইকেট পড়া শুরু হলো। তখন রিঙ্কু সিং নামলো এবং রিঙ্কু সিং এর ব্যাটেই শেষ রানটা হয়েছে। এটাকে বলা হয় ম্যানিফেস্টেশন। তুমি যখন কোনো কিছুকে ভাবো পজিটিভলি অ্যাচিভ করার জন্য, সারাদিন সেটা নিয়ে ভাবো, সেটা নিয়ে কথা বলো এবং সেটার জন্যই চেষ্টা করে যাও, দ্য অলমাইটি ক্রিয়েটর সে তোমাকে সেটাই দেয়। প্রকৃতি, সিস্টেমস, এভরিথিং তোমাকে সেটার দিকেই ইনফ্লুয়েন্স করে। ওকে, সো এটা হলো পাওয়ার অফ ম্যানিফেস্টেশন। তোমরা ল অফ অ্যাট্রাকশন শুনছো? জি স্যার। ল অফ অ্যাট্রাকশন। না স্যার। না স্যার। আচ্ছা, পৃথিবীর প্রত্যেকটা জিনিসেই আচ্ছা তোমরা এটা তো বিশ্বাস করো যে এনার্জি সম্পর্কে শুনছো? Yes, sir. জি স্যার। Yes, sir. এটা তো জানো যে এনার্জি ক্যান নট বি ডিস্ট্রয়েড অর ক্রিয়েটেড, ইট ক্যান বি ট্রান্সফার্ড ফ্রম ওয়ান সোর্স স্যার টু অ্যানাদার। 1 to 1। আচ্ছা, সো সেইভাবেই ধরা হয়েছে মানুষের মধ্যে দুইটা এনার্জি থাকে, একটাকে বলে পজিটিভ এনার্জি, একটাকে বলে নেগেটিভ এনার্জি। এই কারণে ছোটবেলায় বাবা মা বলতো খারাপ কারোর সাথে মিশো না, খারাপ ছেলেদের সাথে মিশলে খারাপ হয়ে যাবা, ভালো ছেলেদের সাথে যদি মিশো ভালো হয়ে যাবা। সো কেন বলতো? কারণ পজিটিভ এনার্জি সবসময় পজিটিভ এনার্জিরই অ্যাট্রাক্ট করে। তুমি তেমনই হবা, তোমার যেমন তুমি যে পাঁচজনের সাথে ঘুরো তুমি তাদেরই অ্যাভারেজ হবা। ঠিক আছে, এখানে সবসময় চেষ্টা করবা টু হ্যাভ আ ভেরি গুড সাইকেল, যারা পজিটিভ, যারা ভালো, যাদের কাছ থেকে তুমি কিছু শিখতে পারবা, অ্যান্ড দে আর ওয়ে বেটার দেন ইউ। সো এই ক্ষেত্রে হয় কি, তোমার এই পজিটিভ জিনিসগুলো খুব পরিমাণে বিল্ড আপ হয় নিজের মধ্যে। সো এই তুমি যদি পজিটিভ কাজ করতে থাকো, এই পজিটিভ এনার্জিগুলো এই কাজগুলো গ্র্যাব করে। সো তোমার এখন থেকে চিন্তা করতে হবে প্রতিদিন সকালে আমি পারবো, আমি ক্যারেট কলেজে ভর্তি হব। বলো জারিফ স্যারের মাইন্ড। স্যার এক এক জায়গায় এক এক রকম উত্তর পাই, যে জিআই প্রোডাক্ট কয়টা, হুম, জিআই পণ্য কয়টা, সেটা এক এক জায়গায় এক এক রকম উত্তর, তো আমরা আচ্ছা কোনটা এটা তো করবো? প্রায় আপডেট হয়। জিআই প্রোডাক্ট স্যার 60টা না? আমি পড়ছিলাম আমার সময় শেষ 43টা পড়ছিলাম খুব সম্ভবত, এখন 48টা। 50 মানে 60টা। ও, স্যার 60 এখন হয়েছে? স্যার এখন 60টা। 62টা হয়ে গেছে স্যার। এখন স্যার কি 62টা স্যার? স্যার। স্যার 62টা এখন। ইয়েস স্যার, আচ্ছা দাঁড়াও দেখি, আমি গুগল করে দেখতেছি। হুম, 60টার মতো লিখছে না? আচ্ছা তোমরা জিআই জার্নালের যে সোর্স এটারে ফলো করবা। সো জি স্যার। মানে জিআই এর যে সোর্স গুলো 62টা হলো সবচেয়ে স্ট্যান্ডার্ড, এটাই ফলো করো। তোমরা কয়টা পড়ছো? 60টা হাইস পড়ছো? ইয়েস স্যার। না স্যার, জি। স্যার 60 আচ্ছা 62টা কে পড়ছো? স্যার আমি কারেন্ট অ্যাফেয়ার্স পাই। কি নাম তোমার বাবা? স্যার আমি পড়েছি স্যার 62। আচ্ছা আমিও 62টা পাইছি, তাই আমি জিজ্ঞেস করলাম যে তোমরা পড়ছো কোথা দিয়ে। তোমাদের 3 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছিলাম, পাইছিলা? জি স্যার। জি স্যার। Yes, স্যার sir. আপনি কিসের দিচ্ছেন স্যার? মনে রেখো তোমাদের কিন্তু বাবা প্রশ্ন হবে সবকিছু মুখস্থ, আলা জিনিসপত্র বেশি, বোঝার জিনিসপত্র কম। যে এইটা কোন ডিভাইস, হার্ডওয়্যার না সফটওয়্যার, ঠিক আছে, এটা আউটপুট না ইনপুট, ইনপুট না আউটপুট। এইটা কি, এরকম জিনিসপত্র। সালোক সংশ্লেষণ কি কি লাগে এটা হইতে। হ্যাঁ বলো, রাউফ রাব্বি কাইয়ুম। রাউফ রাব্বি কাইয়ুম তোমার তো আগে আমি দেখিনি। কোন ব্যাচে ছিল বাবা তুমি? স্যার ইংলিশ ভার্সনের। ও আচ্ছা 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 আচ্ছা, তোমাদের পাইনি। আমি পাইছিলাম হলো তোমাদের আয়শা ফিজ, না আয়শা ফিজ হয়তো 3-তে পড়ে, 6 এর একজন ছিল খুলনায়, ভুলে গেছি, যাই হোক তোমাদের ছিল কিছু ছিল এখানে। হ্যাঁ বলো বাবা। স্যার বাংলা রাইটিং পার্টের মধ্যে কি রচনা টাইপ আসে? বিগত বছর তো দেখলাম স্যার রচনা কমই আসছে, আসেই নাই। ডেসক্রিপটিভ কমার্স, আচ্ছা বাংলা তো আমার সেক্টর না, বাট যতদূর জানি এই জিনিসগুলো কম আসে, ডেসক্রিপটিভ জিনিসগুলো। বাংলায় আমি বুঝি, আমিও তো ইংলিশ মিডিয়ামে ছিলাম, বাংলায় আমাদের একটু কষ্ট হয়, তো বাংলাটা শেষে আনসার করো তুমি, সমস্যা নেই। ঠিক আছে, হ্যাঁ বলো মোস্তফা তাজার। স্যার আপনার কাছে একটা আইকিউ দিয়েছি, আইকিউ দিয়েছে করে দিন। এখনই পাঠাও। ও স্যার আরেকটা পাঠিয়ে জিনিস, দিয়েছি। আরেকটা জিনিস,
তোমরা আমার ডিস্টার্ব করবা, ফিল ফ্রি টু ডিস্টার্ব, 25 তারিখ পর্যন্ত যত ইচ্ছা ডিস্টার্ব করবা আমার, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, তোমরা যখনই আমার নক করবা জাস্ট এইটুক লিখে দিও, স্যার আমি অমুক স্টুডেন্ট আপনার, লিখে তুমি মেসেজ দিও, আমি রিপ্লাই অবশ্যই করবো, ঠিক আছে? তোমরা কিন্তু আমার স্টুডেন্ট, তোমরা শুধু যে প্রফেশনাল জায়গায় আমার স্টুডেন্ট এমন না, সব সময় তোমরা আমার স্টুডেন্ট থাকবা। সো যেই কোনো প্রয়োজনে, সেটা হোক লেখাপড়া নিয়ে, সেটা হোক খেলাধুলা নিয়ে, সেটা হোক অন্য কিছু নিয়ে, ফিল ফ্রি টু শেয়ার উইথ স্যার, নো প্রবলেম, ওকে? সো যোগাযোগ রাখবা। আগের বছর যেমন একটা স্টুডেন্ট ছিল, যে আমি তাসবির কথা বলি, ও কিন্তু এখনো যোগাযোগ রাখে, ঠিক আছে? টিচার্স ডেতে উইশ করে, বার্থডেতে উইশ করে, হ্যাঁ। তো যে কোনো প্রয়োজনে ফিল ফ্রি টু নক মি, ইভেন তুমি ধরো 10-এ উঠে গেছো, সমস্যা নেই, ওকে? হ্যাঁ, মোস্তফা জন্য আমি সলভ করে দিব নি বাবা। রাদিয়ান আলভি, বলো বাবা। স্যার আপনি কি ইংলিশ ভার্সন ব্যাচ ওয়ানে আছেন? না না না, আমি বলছি কি, আমি যখন ছোট ছিলাম, আমি হলো কিন্ডারগার্টেন থেকে 4 পর্যন্ত পড়ছি ইংলিশ মিডিয়ামে, 6 মাসের জন্য পড়ছি বাংলা মিডিয়ামে, তারপর আবার চলে আসছি যখন এমসিসিতে গেলাম ইংলিশ ভার্সনে। সো আমার লাইফের মেজরিটি টাইমই আমি ইংলিশ মিডিয়াম এবং ভার্সনে ছিলাম, যার স্যার ফলে আপনি কি আমার মিরপুর ক্যাডেট কলেজের? না, আমি মিরপুর ক্যাডেট কলেজের না, আমি ক্যাডেট কলেজেরই পার্ট না, আমি হলো এমসিসকে, মিলিটারি কলেজিয়েট স্কুল খুলনা, স্যার সিমিলার টু ক্যাডেট মিরপুরে কলেজ। ক্যাডেট কলেজ আর মিরপুরে তো ক্যাডেট কলেজ নাই, হ্যাঁ মির্জাপুর স্যার, আপনি আছে। এনসিসি বললেন তাই। মির্জাপুর। এমসিএসকে সার্চ করো পাবা। এটা হলো সিমিলার লাইক ক্যাডেট কলেজ, রান বাই বাংলাদেশ আর্মি, বলতে পারো প্রাইভেট ওয়ান কাইন্ড অফ, ঠিক আছে? সবই আমাদের একই, সবকিছুই সেম, ঠিক, জাস্ট আমাদের একটু বেতনটা একটু বেশি আর কি তুলনামূলক এই। হ্যাঁ, রাদিয়ান আলভি বলো। স্যার খুলনাতে এমসিএসকে, হ্যাঁ বলো। যোগাযোগ করার জন্য স্যার, হ্যাঁ বাবা বলো। যোগাযোগ করার জন্য মনে হয় না স্যার আপনি আমার ব্যাচে আছেন। ও আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে নিও। তাসনিম, কি অবস্থা? তোমার কি বল খুঁজতেছিলাম তো আমি। স্যার আলহামদুলিল্লাহ ভালো। কনফিডেন্ট হয়ে যাবেন ইনশাল্লাহ, টেনশন নেই। তোমরা আবার কেউ মন খারাপ করো না, সবাইরই হবে ইনশাল্লাহ। পরীক্ষা দিচ্ছ তো তাসনিম? অবশ্যই স্যার দিব। ঠিক আছে, সেকেন্ড টাইমের দরকার নেই, তোমার ফার্স্ট টাইম ইনশাল্লাহ হয়ে যাবে, ঠিক আছে? আমি একটু আগে তোমার উদাহরণই দিচ্ছিলাম। স্যার ইনশাআল্লাহ। মডেল টেস্ট করতে গেলে তোমার কি বাধে কিছুতে? স্যার বাধে বলতে এমনি স্যার এগুলো তো মানে জিকে তো সব মুখস্থরই পড়া স্যার। যদি মুখস্থ না থাকে তাহলে তো উত্তর দেখে মানে উত্তর দেখতে হয়, আর যদি স্যার মুখস্থ থাকে তাহলে তো মুখস্থ মানে আর কি করতে পারি। আর কয়েকটা আইকিউ বাজে তো অ্যান্সার মিলাইলে বা একটু যদি 2-3 মিনিট চিন্তা করি তাহলে আবার হয়ে যায়। বুঝতে পারছি, কোনো প্রবলেম নাই, আমি আমার নাম্বারও দিয়ে দিচ্ছি, তোমরা যোগাযোগ রেখো, যে কোনো প্রয়োজনে আমরা বলবো। আর ইনশাল্লাহ হয়ে যাবে, ইনশাল্লাহ তোমাদের এই ব্যাচটা ভালো, আমি অনেক আশা করতেছি এই ব্যাচটা নিয়ে, মানে 10-15টা আমি মিনিমাম আশা করতেছি, ঠিক আছে? রিটেনে ইয়ে করো, তারপর ভাইবা তো আছে, সমস্যা নেই। আমি কিন্তু আমার সময় এমসিসকে ভাইবাতে বেস্ট করছিলাম, সবচেয়ে ভালো করছিলাম, তো প্রিন্সিপাল আমার রোল লিখে নিছিল, ঠিক আছে, যে এটা নেবই, এত মজা পাইছিল সে ভাইবাতে, ঠিক আছে? তখন তো একদম ছোট আমি, মানে আমার হাইট ছিল তখন, 4 ফিট 6 নিত, 4 ফিট 6 হলো হাইট ছিল মিনিমাম, ম্যাক্সিমাম কত মনে নেই, আর মিনিমাম ওয়েট ছিল 36 কেজি। তো আমার ভাগ্য আছে আর কি, ভাগ্য থ্রুতেই এই যে আমি যে জিনিসটা বললাম তোমাদের, যে বাবা এটা পুরাই ভাগ্য, মানে দেখা গেল যে সারা পৃথিবীর সব জ্ঞান তোমার মধ্যে নাই, আমার মধ্যেও নাই, এন্ড প্রশ্ন আসলে উগান্ডানি, এটা স্বাভাবিক, অনেকেই পারবা না, আবার প্রশ্ন তোমার আয়ত্তের মধ্যে আসলে পারো। সো আমার ওয়েট ছিল, আমি 5 কেজি আন্ডার ওয়েট। সো যখন মেডিকেল হচ্ছে, মেডিকেল আর ভাইবা একদিনে হয়, তো প্রায় 4-5 জনের একসাথে মেডিকেল করতেছে স্টাফরা তখন। সো কোনো কারণে মেডিকেল করতে স্টাফরা খুব দেরি করতেছে, সো এর মধ্যে অ্যাডজুটেন্ট আসছে, এসে ঝাড়াঝাড়ি শুরু করে দিচ্ছে স্টাফদের, তো ওনারা কি বলবে তাড়াতাড়ি করে আমার ফিট দিয়ে বের করে দিচ্ছে। হ্যাঁ, আর তখন আমার হাইট ছিল হলো 4 ফিট 6.5, হাইট ঠিক ছিল, বাট একদম পিচ্ছি একটা মানুষ, ঢুকছি ভাইবা বোর্ডে, এত কনফিডেন্ট, দেখে স্যাররাই খুশি। তো বলতেছে লুক অ্যারাউন্ড, মানে আমাদের ওই সময় একটা টেস্ট ছিল লুক অ্যারাউন্ড, এরকম চারিদিকে তাকায় থাকতে হতো, তাকায় ডিসক্রাইব করতে হতো যে তুমি কি দেখতেছো, এটা ভাইবার একটা পার্ট ছিল। সো আমি বলতেছি স্যার আই ক্যান সি আ ভেরি বিউটিফুল সুইমিং পুল,
এখন সবাই হেসে দিয়ে বলে, হোয়ার ডিড ইউ সি দ্য সুইমিং পুল, ইটস আ পন্ড। তখন আমি আমার মাথা আরেকবার তাকে আমি দেখি আসলে তো পুকুর, আমার তো ইংলিশ মনে আসতেছিল না, সুইমিং পুল বলে দিছি, কি বলা যায়। তখন আমি আবার বলতেছি, স্যার স্যার দ্য পন্ড ইজ সো বিউটিফুল দ্যাট আই থট ইট আ সুইমিং পুল। সবাই হাসে দিছে, দিয়ে এত খুশি হয়েছে ওনারা। আমার অনেকক্ষণ ভাইবা নিল। তো বাবা ফিজিক্সের ছিল তোমার, তো বাবা মানে আবার শিখাই দিছিল যে কখনো যদি তোমার কেউ জিজ্ঞেস করে হোয়াট ইজ ইলেকট্রিসিটি, তুমি বলবা যে ইন হায়ার ফিজিক্স ইট ইজ কল্ড ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, এরকম টাইপ জিনিসপত্র। তো এইটা বলছি, এটা বললে তো সবাই অবাক হবে, একটা 6 এর বাচ্চা সে আর এইটুকু কিভাবে বল। সো তখন বললো, এটা তোমার কে শিখাইছে? তা আমি বললাম, আমার বাবা ফিজিক্সের, তো সে শিখাইছে। সো পুরা ভাইবা বোর্ডটা এত এঙ্গেজিং করছি, বললো তোমার রোলটা কত বল, লিখে নিছিল। এবং যখন আমরা চান্স পাইছি, প্রিন্সিপালের সাথে, স্যারের সাথে একটা ডিনার হইতো আমাদের। সো ওই ডিনারে সে আমার পাশে নিয়ে বসছিল, বলছিল যে এখনো কি চাপাবাজি করো। হ্যাঁ, বেশ মজা ছিল আর কি। সো বাবর স্যার যখন গেছিল, আমরা আসলে কাঁদছিলাম, আমাদের ফার্স্ট প্রিন্সিপাল ছিল। মজা পাবা একবার যদি ঢুকতে পারো, যে আর্ট, যে কালচার গুলো পাবা, গালা নাইট পাবা, গার্ডেন পার্টি পাবা। আমাদের 12 মাসে 19টা কালচারাল প্রোগ্রাম হতো বাবর স্যারের সময়। ঠিক আছে, সো অনেক মজা পাবা। গেমস, স্পোর্টস, এত কিছু তুমি বাইরে পাবা না। সো একদম কাছাকাছি চলে আসছো। জাস্ট চা হইছে হইছে, বছরে যথেষ্ট পড়ছো, এখন জাস্ট রিভিশন দাও, পরীক্ষাটা দিয়ে আসো। ঠিক আছে? স্যার আমাদের কি স্যার এডিট জন্য স্যার লিখিত পড়ে ভাইবা, যারা লিখিততে টিকবে তাদের জন্য ভাইবা ক্লাস হবে? হ্যাঁ, ডেফিনেটলি। এবং খুব সম্ভবত এটা শরীফুল স্যার আছেন নাকি? আচ্ছা, শরীফুল স্যার আমার যতদূর বলছিল 100% হবে, এবং মেবি এটা ফ্রি অফ কস্ট, আই এম নট শিওর। তুমি একবার শুনে নিও তো। ঠিক আছে, হ্যাঁ রাদিয়ান আলভি বলো। ভাইবার সময় আমি থাকবারই, টেনশন নেই। মানে স্যার হ্যাঁ, হোস্টেলে খাবার মান কেমন? এ ক্লাস, টপ ক্লাস মান। মানে তোমার যে খাবারটা আসে, খাবারটা আগে ফিল্ড ম্যাচে পরীক্ষা হয়, ওটা একটা টেস্টিং অফিসার থাকে স্টুডেন্টের মধ্যে থেকে একজন। আমি তো ডাইনিং হল প্রিফেক্ট ছিলাম যখন সিনিয়র ছিলাম। সো আমি টেস্টিং করতে যাইতাম আর কি। প্রত্যেকদিন একটু বেশি খেয়ে আসতাম। টি ব্রেক টাইমে এরা এখানে খাইতো, আর আমি ভিতরে যে খেয়ে আসতাম একটু বেশি করে। হ্যাঁ, তো একজন স্টুডেন্ট টেস্টিং করে, প্রত্যেকটা ডিউটি স্টুডেন্ট টেস্টিং করে, প্রত্যেকটা ডাইনিং হল প্রিফেক্ট টেস্টিং করে, 2টা স্টুডেন্ট আবার টেস্টিং করতেছে প্রত্যেক হাউস দিয়ে। এরপর ওই খাবার অফিসার টেস্ট করে একজন, প্লাস একজন সোলজার চেক করে, মানে খাবারের মানটা কত ফ্রেশ বোঝো। আচ্ছা, এরপরে মানে একদম হাই কোয়ালিটি খাবার পাবা তুমি, মুরগি, গরু, মাছ মনে হয় 2 দিন পাবা তুমি। মাছ মনে হয় 2 দিন, ডিম মনে হয় 2 দিন। মানে 2 বেলা ডিম, 2 বেলা মাছ। এবারে সব দিনই মাংস আর কি, মাংসের উপরেই থাকলো। ভাত ডাল আনলিমিটেড, কারিটা আর কি একটু ফিক্স। 5 বেলা টোটাল খাবার পাবা, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। আর একটা টি ব্রেক পাবা সকালের, মর্নিং টি ব্রেক, একটা টি ব্রেক পাবা ইভিনিং, ইভিনিং টি ব্রেক। এইবারে তোমার ক্যান্টিন আছে। ক্যান্টিন হলো, এটা ডিপেন্ড করে হলো অথরিটির উপরে। যেমন যখন বাবর স্যার ছিল তখন আনলিমিটেড ছিল আমাদের। পরে আরেকজন স্যার আসছে, সে 3,000 টাকা পর্যন্ত লিমিট করছে। পরে আরেকজন স্যার আসছে, সে 1200 টাকা পর্যন্ত লিমিট করে দিছে। তো এটা ডিপেন্ড করবে যে তোমাদের কে প্রিন্সিপাল আছে বা কে অথরিটি আছে। বাট অনেক মজা বাবা, মানে এত মেমোরিজ। আমি ভার্সিটিতে যখন গল্প বলতাম, ওরা বলে তোদের কি এই এমসিস কে বাদে আর কোনো গল্প নেই? এত গল্প জমবে, তুমি আজীবন গল্প করতে পারবা। তোমার ছেলে মেয়ে, মানে এগুলো অনেক সুন্দর মেমোরিজ। রিউনিয়নে যাবা মানে, আমাদের এমসিসি কমিউনিটি কয়টা ব্যাচ বের হয়েছে, 18টা বা 20টা ব্যাচ আমাদের বের হয়েছে। তাই আমাদের সারা পৃথিবী জুড়ে কমিউনিটি আছে, কানাডা যাও সেখানেও মানুষ পাওয়া যাবে। আর ক্যাডেট কলেজে তো বছরের পর বছর, 70 বছরের কমিউনিটি। সো ওদের সারা পৃথিবীতে কমিউনিটি আছে। আর এটা হলো আলাদা, মানে ধরো যখন স্কুল কলেজ থেকে মানুষ ইউনিভার্সিটি যায়, স্কুল কলেজের টানটা তো টানে না, কিন্তু ক্যাডেট কলেজ বা এমসিস যারা আছে, এরা কিন্তু এই টানটা টানে সবসময়। বুঝছো? মানে জাস্ট যে বললে হয় ভাই আমি এমসিস কে এত ব্যাচ, আর কোনো পরিচয় লাগে না। এই পরিচয়টাই সবচেয়ে বড় পরিচয়। হ্যাঁ, সো মজা পাবা। মানে বাংলাদেশের এমন কোনো সেক্টর নাই যেখানে তুমি তোমার সাইকেলস পাবা না। যে জেনারেল হবে সেও দেখবা কোনো না কোনো ক্যাডেট কলেজের, আর্মি চিফ হবে, নেভি চিফ হবে, এয়ার চিফ হবে, দেখবা কোনো না কোনো ক্যাডেট কলেজের। ঠিক আছে? সো খাবারের মান খুবই ভালো। মানে সকালের আমার যতদূর মনে আছে, আসলে অনেক বছর হয়ে গেছে, তো আমি বেরোইছি হলো 2017-এর মে 24, আর ঢুকছিলাম 2010-এর 12ই ফেব্রুয়ারি। ডেট গুলো মনে আছে এখন। তো তোমার আমাদের সময় আহ পরোটা গরু ছিল 2 দিন সকালে, 7 দিনের মধ্যে। একদিন ছিল খিচুড়ি মুরগি, ব্রেড, বাটার, জেলি,
ডিম কলা এটা ছিল 2 দিন, 5 দিন হইলো। একদিন পরোটা লটপটি, আর আরেকদিন ছিল তেহেরি, লটপটি। এরকম। আর যারা ধরো নন মুসলিম আছে তাদের ক্ষেত্রে হলো তোমার বিফের বদলে চিকেন দেয়, কোনো প্রবলেম নেই, মানে ওখানে কোনো ডিসক্রিমিনেশন নেই, ঝামেলা নেই। ঠিক আছে। আর যদি তোমাদের বড় খানা থাকে বা স্পেশাল কোনো ইভেন্ট থাকে ওদিন বড় খানা, তো বড় খানাটা ইউজুয়ালি হয় পোলাও, বিফ, আহ চিকেন মানে রোস্ট, যেটা কাবাব, সালাদ, ড্রিঙ্কস থাকে, ফিরনি থাকে, অনেক সময় আরো কিছু অ্যাড করে আর কি। তো আমরা ডাইনিং হল প্রিফেক্ট থাকতে অনেক কিছু চেঞ্জ করি, স্যার এইটা খাবো না ওইটা খাবো। স্যাররা অনেক সহ্য করছে আমাদের, বুঝছো? মানে এত ডাউট আমি আমার সময় নিয়ে গেছি স্যারদের কাছে, এটা মনে হয় অন্য প্রিফেক্টরা খুবই কম নিছে আর কি, আগের বড় ভাইয়েরা। খালি মেনু চেঞ্জ করতাম, স্যার এইটা না এইটা খাবো, এইটা না এইটা খাবো। তো ওনারা আমাদের কাছে না পেরে বাজেট দিয়ে দিছিল যে এইটার দাম এত হবে, এটার দাম এত হবে, তোমরা সাজাই নাও। স্যার পরোটার সাথে কেটে জানি বলছিলেন পরোটার সাথে 2 দিন বিফ, একদিন লটপটি। লটপটি দেয়। লটপটিটা লটপটি কি বলতে দেয়? গিলা এটা কলিজা কি এইসব জিনিস? ও বুঝতে লটপটি পারছি। কি জানো না? গিলা কলিজা টলিজা এগুলো হয় না, এগুলো দিয়ে বানায় লটপটি আর কি। ও, মুরগির গিলা কলিজা খাও না? আচ্ছা, তাহলে তো ব্যাড লাগে, এটা তোমাদের সমস্যা না, অপশনস থাকবে, অনেক অপশনস থাকবে তোমার কাছে, মানে একটা না খেলে আরেকটা। তো আমরা ছোটবেলায় বিফ খেতে পারতাম না, তো আমরা হলো বিফ এক্সকিউজ নিয়ে আসতাম। মানে তুমি মেডিকেলে যে যদি বলো আমার অ্যালার্জি, তোমার বিফ এক্সকিউজ দিবে, তখন বিফের পরিবর্তে তুমি চিকেন খেতে পারবা, বুঝছো? তো এরকম রুলস আর কি আছে। ও ফ্রুটসও পাবা তুমি, কলা পাবা, আপেল পাবা, এটা চলে। আর আমের সিজনে আম, লিচু এগুলো পাওয়া যায় আর কি। বাট সবকিছু একটা লিমিটেড দেয়। আর একটা রুমে 4 জন থাকে, সবাই সবকিছু ওরা প্রোভাইড করে দেয়, টেবিল টেবিল, তোষক টোষক সব, তোমার শুধু বেডশিট নিয়ে আর কি ইয়ে করতে হবে, আর সবকিছু এখানে থাকে। সেন্ট্রাল লাইট টাইম থাকে, ওইটা 11টা অফ করে দেয়। আর তোমার ল্যাম্প তো তুমি যে কোনো সময় জ্বালাতে পারবা, একটা মানে ওয়ালের সাথে ইলেকট্রিক ল্যাম্প থাকে। আর তুমি যদি অ্যাডিশনাল ল্যাম্প আনতে চাই, বা স্টাডি রুম আছে পড়া। তোমরা যখন ভর্তি হবা কিছুদিন পর আমাদের গালাগালি করবা, তারপর যখন বের হবা তখন বলবা না স্যার আপনারাই ঠিক ছিলেন, এই লাইফটাই বেস্ট লাইফ। বলো, প্রশ্ন স্যার প্রশ্ন প্রশ্ন জিকেতে কি প্রশ্ন। দেশের রাজধানী বা দেশের মুদ্রার নাম কি আসে? আচ্ছা, এটা রেয়ার আসে, মানে অল্প আসে, তবে একটু পড়ে রেখো বেসিক গুলো। সার্ক, আমেরিকা, ইইউ, রাশিয়া, বেসিক গুলো পড়ে রেখো আর কি। স্যার স্যার কোন কোন দেশ? আমাদের সার্কভুক্ত যে দেশগুলো আছে এশিয়াতে, মোটামুটি এগুলো কমন দেশগুলো দেখে রেখো। আমেরিকা, ইউরোপের তো সবগুলোরই ইউরো, অল্প কিছু কান্ট্রি বাদে। হ্যাঁ বাবা বলো। স্যার আপনি যখন প্রথম ছুটিতে বাসায় গিয়েছিলেন স্যার তখন ফিলিংস কেমন ছিল? খুব ভাল লাগে, খাকি পরে আসবা, সবাই তাকায় থাকে যে ছেলেটা আসছে। ঠিক আছে। তো গাড়ি দিয়ে নেমে আমি আগে যাইতাম দোকানে। ঠিক আছে, দোকান থেকে আইসক্রিম বা কিছু একটা কিনে বাসায় ঢুকতাম। তো আসার আগের দিন আম্মুরে ফোন করে বলতাম যে আম্মু এইটা খাবো। তো তখন একটা চিকেন বানাইতাম আম্মু সকালে, ওটাকে আমি বলতাম টক টক চিকেন, মানে একটু টক মিষ্টি করে। তো বলতাম এইটা খাবো সকালে, এইটার সাথে এইটা খাবো, এইটা খাবো দুপুরে, এইটা খাবো রাতে, এইটা খাবো। আর বাবারে বলতাম এখানে কিন্তু আমার ক্যান্টিন আছে, ওরকম আমাকেও ওইখানে ক্যান্টিন দিতে হবে, আমি যা খাবো দোকানে লিখে দিয়ে আসবো। তো এই বাসায় আসার আগে থেকে আমরা এটা বলতাম। তো বাসায় এসে খুব মানে মজা করতাম। তবে প্রথম ভ্যাকেশনটাই শুধু মজা করছি, কোনো লেখাপড়া করিনি। কিন্তু এরপরের ভ্যাকেশনটা আমরা স্যার দিয়ে দিত। ঠিক আছে, বাসায় আসলো স্যার দিয়ে দিত, 2টা স্যার, 3টা স্যার, ইন্টারের সময় 5টা স্যার নিয়েও পড়ছি রে ভাই। ছুটিতে আসি 1 মাসের 5টা স্যার পড়াইলে ভালো লাগে? 4টা ছুটি পাবা টোটাল। একটা পাবা রোজার ঈদের ছুটি, সবচেয়ে বড় ছুটি, প্রায় 38 থেকে 40 দিন। কুরবানির ছুটি পাবা ছোট, 10 দিনের। আর শীতকালীন ছুটি পাবা 20 থেকে 22 দিন, গরমকালীন ছুটিও পাবা 20 থেকে 22 দিন। এই 4টাই তোমার ভ্যাকেশন: সামার, উইন্টার, কুরবানি ঈদ, রোজার ঈদ। ওকে। স্যার আর শুক্রবার বা স্যার শুক্রবারে কি ছুটি দেয় মানে স্যার স্কুল মানে ক্লাস বন্ধ থাকবে এরকম? হ্যাঁ হ্যাঁ, গভর্নমেন্ট হলিডে গুলো ছুটি, ওটা টেনশন নেই। তার আগের দিন তোমার কমন রুমও এক্সট্রা করে দেবে, মুভি নাইট হবে, মুভিও দিয়ে দেবে। আচ্ছা, মুভিগুলো আবার তোমার চেক করে দেয়। আমাদের একটা ছিল সেন্ট্রাল অডিটোরিয়াম মুভি দেখার, আর আরেকটা ছিল হাউসে হাউসে ডিভিডি দিত। তো তোমরা যে মুভিগুলো দেখবা ওগুলো দিতে হয় লিস্ট করে, মানে তোমরা না, এটা তোমাদের বড় ভাইরা যারা মোস্ট সিনিয়র থাকবে, ওই লিস্টটা দেয়। ওই মুভিগুলো আবার স্যাররা দেখে, দেখে চেক করে তারপর তোমার উইকেন্ডে পেন ড্রাইভ পাঠায় যে হ্যাঁ এই মুভি দেখতে পারো। ঠিক আছে, না তো তুমি মানে খারাপ কিছু শিখতে পারো, দেখা গেল যে একটা খারাপ মুভি দেখলা।
তো সেই সুযোগটাও নাই। ওকে, তবে খেলাধুলা যে পরিমাণ পাবা এটা তুমি বাইরে কখনো পাবা না। লং টেনিস, ব্যাডমিন্টন, ক্যারাম, চেস, টেবিল টেনিস, সুইমিং, ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল, ভলিবল, অ্যাথলেটিক্স, এভরিথিং ইজ দেয়ার। স্যার মানে এত, বাধ্যতামূলক? হ্যাঁ বলো। বাধ্যতামূলক? হ্যাঁ, মিউজিক ক্লাব আছে আমাদের, গান শিখাইতে আসবে। তুমি যদি মিউজিক শিখতে চাও, কোনো ইনস্ট্রুমেন্ট শিখতে চাও, তোমার প্রত্যেক সপ্তাহে একদিন ডে থাকে, তোমরা ওই জায়গায় শিখাবে। তুমি আরো এক্সট্রা শিখতে চাইলে তুমি গেমস টাইমে যেয়ে শিখবা, টিচার থাকে মিউজিকের, জিমনেশিয়াম থাকে। আচ্ছা, দো আমাদের গুলো প্রাইভেট, এত কিছু ছিল, এখন আমি জানি না আসলে গভর্নমেন্ট গুলো আছে নাকি, তবে না থাকলেও এর 80% আছে, মেজরিটি জিনিসপত্র আছে আর কি। ঠিক আছে। ও, আমাদের সময় আরেকটা জিনিস ছিল ফাস্ট ফুড ডে। প্রত্যেক উইকেন্ডে আমরা একটা অর্ডার করতাম, ধরো 7টা ফাস্ট ফুডের চয়েস থাকতো, ওইখান থেকে যে কোনো একটা তুমি অর্ডার করবা। ওইটা তখন গ্রিল হাউস খুলনার ফেমাস ছিল, ওইখান থেকে ফাস্ট ফুডটা আমাদের জন্য আসতো। সো সপ্তাহে একদিন এই ফাস্ট ফুডটা পাবা, উইকেন্ড যখন হয়। তুমি দেখো স্যার কত ফ্যাসিলিটিস, তুমি অসুস্থ হয়ে যাবো, এখানে মেডিকেল রুম আছে, এমআই রুম। স্যার যদি আরো সিরিয়াস অবস্থা থাকে তোমার রেফার করবে। হ্যাঁ বলো। স্যার ওখানে কি শুধু বড় ভাইরাই চয়েস দিতে পারবে নাকি খাবারের, নাকি ছোটরাও না দিতে না, পারবে? খাবারের চয়েস তোমরা সবাই দিতে পারবে, খাবারের ক্ষেত্রে কোনো বড় ভাই ছোট ভাই না, আমি বলছি মুভির ক্ষেত্রে। ওটা আবার যখন আর তোমরা সিনিয়র হবো তখন তোমাদের চয়েসও গ্র্যান্টেড হবে। বলো। খাবার বলতে এখন ধরো ডাইনিং হলের মেনু, এই জিনিসটা তো অবশ্যই নির্বাচন করবে যে সিনিয়র থাকবে, মোস্ট অ্যানিমাল প্রিফারেড, যেটা দায়িত্ব দেবে। স্যার, ও, হ্যাঁ বলো। ওখানে কি স্যার রাতে লাইট অফ করে আমি পড়তে পারবো চাইলে? বাবা কথা কেটে যাচ্ছে, আবার বলো। মানে স্যার রাতে কি পড়তে পারবো লাইট অফ যদি হয়ে যাও? হ্যাঁ 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 হ্যাঁ, তোমার কাছে আমি কি বললাম, সেন্ট্রাল লাইট মানে রুমের একটা দামড়া লাইট থাকে, ওটাতে পুরো রুম আলোকিত হয়ে যায়। ওই লাইটটা রাতে 11টা বাজলে অফ করে দেয়। ঠিক আছে। কিন্তু তোমাদের প্রত্যেকটা টেবিলের সামনে একটা ল্যাম্প লাগানো থাকে, ইলেকট্রিক ল্যাম্প, মানে এটা অথরিটি দিয়ে দেবে তোমার, সেটা তুমি যে কোনো সময় অন করতে পারবা। ঠিক আছে, যাতে তোমার ল্যাম্পও না নিয়ে লাগে। তবে ফোন, ল্যাপটপ, কোনো ডিভাইস কিন্তু অ্যালাউড না, রিলেটেড টু নাথিং। স্যার ওকে, স্মার্ট ওয়াচ? স্যার তাহলে ফ্যামিলির নাথিং সাথে নাথিং। কথা বলে কিভাবে স্যার? আচ্ছা, এটা হলো আমাদের সপ্তাহে 2 দিন ফোন কল থাকে। ঠিক আছে। সো ওই টাইমে তুমি তোমার গার্জিয়ানদের ফোন দিবা, দিয়ে 7 মিনিট কথা বলতে পারবা। সো এটার একটা লিমিট ছিল, প্রথমে 3 মিনিট ছিল, 7 মিনিট ছিল, পরে যে লিমিটটা অফ করে দিচ্ছে, আর কোনো লিমিট নেই। ফোন নিয়ে তুমি সপ্তাহে উইকেন্ডে তোমার বাবা মার সাথে যত ইচ্ছা কথা বলতে পারবে, এরকম ছিল আর কি। সো সময়ের সাথে সাথে এই জিনিসগুলো আর কি চেঞ্জ হইতো। বুঝছো? যে আবার কান্নাকাটি করো না, এটা কিন্তু লাইফ বিল্ডিং পিরিয়ড। হ্যাঁ, বাট তোমাদের খুব মিস করব, মানে খুব ভালো লাগছে। পুরো একটা বছর ধরে ক্লাস নিছি বাচ্চাদের, আর এই ক্লাসের স্ট্রাগলস গুলো তো তোমার বলছি, স্পেশালি রোজার মাসটা আমার জান বেরোয় যেত। মানে এক নাম্বার, ঘুমাইতে ঘুমাইতে আমার বাঁচতো একটা, এর মধ্যে ভোর রাতে ডাক দিত, খাওয়া দাওয়া করে আবার 1 ঘন্টা পরে আবার ডাক দিত, সেই উঠে যেতাম ল্যাবে, সেই মোহাম্মদপুর দিয়ে সায়েন্স ল্যাব যাইতাম, সেই ক্লাস শেষ করে দৌড় দিয়ে এসেই তোমাদের ক্লাস নিতে বসতাম আমি। ঠিক আছে। ক্লাস শেষ করে তারপর করতাম ইফতার, ইফতার পরে আবার একটু রেস্ট নিতে না নিতে তারাবি। ওই টাইমটা খুব কষ্ট হয়েছে, বাইরে থাকতেও তোমাদের ক্লাসগুলো নিছি আমি। স্যার এই আপনার সাথে স্যার একটা ক্লাস হইলো মাত্র আমার, হুম। এই প্রথম তোমরা, ক্লাস স্যার আমার। তুমি আমার সাথে এতদিনে ক্লাস করোনি, এটা কিভাবে সম্ভব? ও, তুমি ইংলিশ ভার্সনে ছিলে না? ইয়েস স্যার। আচ্ছা, নেক্সট ইয়ার সবগুলো আমি নিবানি যাবো, ইংলিশ ভার্সন হোক বাংলা ভার্সন হোক, নেক্সট ইয়ার যারা থাকবে তারা পাবে, সমস্যা নেই। ইনশাল্লাহ কারোরই থাকা লাগবে না, সবারই হয়ে যাবে। গাইস, জাস্ট ফিল কনফিডেন্ট, ওকে? তোমরা ক্র্যাক করবা, 27 তারিখ প্রত্যেকে ক্র্যাক করবা। ঠিক আছে। কোন ক্রেক? বেস্ট অফ লাক। শেষের দিক শুধু দোয়া নাও, আর রিভিশন পিরিয়ড, রিভিশন চালাও। ঠিক আছে। কোনো ভয় নাই, ইউ গাইস আর দ্য বেস্ট। 1 বছর এত কিছু স্যাক্রিফাইস করে তোমরা আগাইছো, তোমরাই পারবা। ওকে। আমি ইমোশনাল হয়ে যাবো আর কি কথা বলতে গেলে। ঠিক আছে। সো তোমাদের ফেয়ারওয়েল আর একদিন দেখা হবে 25 তারিখে। 26 তারিখে নো লেখাপড়া, ওই দিন রিল্যাক্স করবা। ঠিক আছে। সো ভালো থেকো, আর আমার নাম্বার দিয়ে দিছি, যখন যে কোনো প্রয়োজনে আমাদের লাগলে ডেফিনেটলি ফিল ফ্রি টু কন্ট্যাক্ট উইথ মি। ঠিক আছে।
ওকে স্যার। স্যার জি বাবা স্যার। বলো। স্যার বাংলাদেশে প্রচুর পরিমাণে খনিজ সম্পদ আছে, এটা কি সত্য নাকি মিথ্যা? হ্যাঁ, বাংলাদেশে খনিজ সম্পদ আছে, যেমন গ্যাসের খনি আছে 29টা। আচ্ছা, এখন কথা হলো যে স্যার তাহলে আমরা ধনী না কেন, আমরা গরিব কেন? আচ্ছা, একটা খনির এস্টাবলিশ করতে $1 বিলিয়ন লাগে, যেটা বাংলাদেশের পক্ষে ইনভেস্ট করা সম্ভব না। তো তারা কি করে? ধরো কথার কথা, একটা আমেরিকান কোম্পানি আসছে, বললো আমি তোমাদের খনিজ তুলে দিব, তাহলে এই খনিজের 80% শেয়ার থাকবে আমার, 20% তোমার। মানে তারা ইনভেস্ট করবে, এটার উপর ব্যবসা করবে, যে লাভ হবে লাভের 20% তোমারা দেবে আর 80% ওরা রাখবে। সো এই কারণে আমরা ধরি না। আর আরবরা এই জিনিসগুলো স্টাবলিশ করছে। তো এই জিনিসগুলো ডাকাতি করে নিতে হয়, যে জিনিসগুলো হলো বিদেশিরাও তাই করছে। সৌদির আরামকো, যেটা পৃথিবীর সবচেয়ে বড় অয়েল রিফাইনারি, এটা কিন্তু আমেরিকা ইনভেস্টমেন্ট করছে, প্রথমে আমেরিকার ইনভেস্টমেন্ট করাইছে। 10 বছর আমেরিকা ব্যবসা করার পরে আমেরিকার কাছ থেকে ওটা সিজ করে নিয়ে গেছে। ঠিক আছে, তো এটা এখনো আমরা অতটা স্ট্রং হইনি, হইলে এগুলো আমরাও নিয়ে নিই মানে এদের কাছ থেকে, তখন দেখবো যে ধনী হয়ে গেছে। আর বঙ্গোপসাগরে আমাদের প্রচুর পরিমাণে রিসোর্স আছে, ব্লু ইকোনমি, ভরা রিসোর্স, গ্যাস, ফিশ। কিন্তু এই ইন্ডিয়ার জন্য আমরা এটা এতদিন এক্সট্রাক্ট করতে পারিনি, আর বর্তমান গভর্নমেন্ট তো ইনভেস্টমেন্ট পাচ্ছে না, কারণ গভর্নমেন্ট স্টেবল না এখনো। সো একটা যদি মানে স্টেবল গভর্নমেন্ট আসে তাহলে হয়তো, বাট কেউ রিস্ক নিতে চায় না কেন? এইসব জায়গায় ইনভেস্টমেন্ট মানে 20 বিলিয়ন, 30 বিলিয়ন, তখন বিগ প্লেয়াররা আসে। তো পলিটিক্স একটা প্রবলেম কি, এরকম বড় প্লেয়াররা যদি ঢোকে, ইলন মাস্কের মতো বা ওরকম লেভেলের মানুষ, তখন দেখা যায় যে তুমি ওদের কথা শুনবা না, সরকারই পাল্টাই দেবে, মানে ওদের কন্ট্রোল করতে পারে না। তো এই কারণে বিগ প্লেয়ারদের ঢুকায় না কখনো, বুঝছো? কারণ এগুলো অনেক বড় ইনভেস্টমেন্ট। নাহলে বাংলাদেশের রিসোর্স যে পরিমাণ, অনেক ধনী হয়ে যেতাম আমরা আরো আগে। আর ইন্ডিয়াও চায় না যে এরা আর কি এই সাইড দিয়ে উঠুক, এত উঠলে ওদের উপর ডিপেন্ডেন্সি কমে যাবে। সো স্টুডেন্টস, বেস্ট অফ লাক, ফিল ফ্রি টু কল মি ফর এনি প্রবলেমস। ওকে? ওকে স্যার। ওকে স্যার। জি স্যার। আচ্ছা, আর আমি নাম্বার নিয়ে তোমাদের সাথে যোগাযোগ করা শুরু করবো, প্রত্যেকদিনই প্রায় অনেকের সাথে যোগাযোগ করব। ওকে, জাস্ট দোয়া শেষ। করেন আমাদের জন্য। অবশ্যই অবশ্যই, ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। এই ইস্তিয়াকাল তো, তুমি শেষের দিনও ক্যামেরা অন করো না কেন? স্যার একটু মোবাইলে চার্জ কমেন স্যার, দেওয়ালের সাইডে চার্জ দিয়েছি এই জন্য আচ্ছা, ও স্যার। পরীক্ষা দিও। আর যে কোনো প্রয়োজনে যে কোনো সময় তুমি টেনে উঠে গেছো, তখন আমার ফোন দিতে পারো, সমস্যা নেই। ওকে, আমার জন্য দোয়া রেখো। বেস্ট অফ লাক, ইনশাল্লাহ সবাই ভালো হবে। বিজয়ের তোমাদের বাসায় দেখা ইনশাআল্লাহ। হবে, মিষ্টি খাবো। ইনশাআল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ বাবা। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার, দোয়া করেন স্যার। ওয়ালাইকুম আসসালাম।